একজন মহান গায়ক ভূপেন হাজারিকার একটা গান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। কিন্তু এই সহানুভূতিটা যেন কোথাও সরে যাচ্ছে, উড়ে যাচ্ছে। বাংলাদেশের গত 2 মাসের কর্মকাণ্ডের কারণে আমরা দেখছি বাংলাদেশ থেকে কিন্তু অনেকে উদ্বাস্তু হয়ে বা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বা রাজনৈতিকভাবে আক্রমণের শিকার হয়ে, এবং যে আক্রমণটাকে আমরা বলছি সংখ্যালঘু, সেখান থেকে যারা সংখ্যা গরিষ্ঠ তারাও কিন্তু আক্রমণের শিকার হচ্ছে, তারাও কিন্তু রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু জীবন দিতে হয়েছে। বাংলাদেশে 200-র বেশি মামলা হয়েছে ইদানিং, হত্যার মামলা, কিন্তু এই ঘটনায় আসামিকে, অভিযুক্তকে কারা দায়ী সেটাই কিন্তু বলা যাচ্ছে না। সেটাই কিন্তু বুঝে উঠতে পারছেন না যেসব পরিবার পরিজনরা, যাদের ভাই বোন স্বামী কোনো মা তার ছেলেকে হারিয়েছেন একটা স্বাধীনতার নামে। নতুন স্বাধীনতা যারা বলছেন, 71-এর স্বাধীনতা ছিল বাংলাদেশের মুক্তির স্বাধীনতা। বর্তমান সময়ে যে স্বাধীনতা আন্দোলন বলছে, সেই স্বাধীনতা আমরা দেখলাম, এবং তারপর মানুষ ঘর ছাড়া কত হাজার মানুষের জীবন গেছে, তার কোনো ইয়ত্তা নেই। সে দেশে অশান্তি, এবং অশান্তি থেকে বাঁচতে বাংলাদেশের একটা অংশ কিন্তু ছোট ছোট ছেলেরা, নাবালক ছেলেরা তারা এখানে চলে আসছে। এমনই একটি ঘটনা কিন্তু আমরা দেখলাম, রেল স্টেশন থেকে 3 জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে গত 2 মাস আগে থেকে তারা কিন্তু এখানে অবস্থান করেছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আদালতে উঠানো হয়েছে, সেখান থেকে তাদেরকে পুশব্যাক করার কথা বলছে, তারা কিন্তু যেতে চাইছে না। এই কারণে আমরা বলছি, সেই দেশের মানুষগুলি যারা রক্ত মাংসের শরীর, ভারত বাংলাদেশের যে সম্প্রীতিটা, সেটা যেন কোথাও উদাহ হয়ে যাচ্ছে। এবং ভারতের উচিত এবং বাংলাদেশের উচিত, যারা বাংলাদেশের সুনাগরিকরা রয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা। সেই সব মানুষের যে মানুষ হিসেবে যে মানুষের মানবিক মূল্যবোধটা, সেটা যেন হারিয়ে না যায়, সেই দিকটাকে রক্ষা করার। কারণ যে পরিস্থিতি চলছে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে, যেভাবে উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে, যেভাবে সে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আক্রান্ত হচ্ছে, সেখান থেকে আমরাও কিন্তু কোথাও না কোথাও এই যে সাম্প্রদায়িক ইস্যু জায়গাটা থেকে আমরা যেভাবে এতদিন ধরে নিজের জায়গাটা অবস্থান ধরে রেখেছিলাম একজন সাংবাদিক হিসেবে, সেখানে কিন্তু আমরা চুপ থাকতে পারছি না। সে দেশের আমাদের যারা ভাই বন্ধু আত্মীয় স্বজন রয়েছেন, তারাও কিন্তু প্রত্যেকদিন কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে। কারো দোকান লুটপাট করে নিয়ে যাচ্ছে, কারো বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা প্রতিবেশী হিসেবে আমরা কিন্তু একসাথে চুপ থাকতে পারি না। প্রদীপ মানিক বলেছেন যে ভারত যে চুপ রয়েছে সেটাকে তারা দুর্বলতা মনে করছে, এবং আক্রমণের সংখ্যাটা, পরিমাণটা তারা উত্তর তারাও কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। অতএব ভারতকে সেখান থেকে কথা বলতে হবে, এটা প্রদীপ মানিক বলেছেন। এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে কথা বলেছিলেন, সে বিষয়টা নিয়ে কিন্তু প্রদীপ মানিককেও সমর্থন করেননি, তিনি ওনার মধ্যে বক্তব্য রেখেছেন। কিন্তু গত 24 ঘন্টার পর যখন নিজের সম্প্রদায়ের লোকজন আক্রান্ত হলেন, সেখান থেকে তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু এক জায়গায় নেই, সেখান থেকে মুখ খোলা প্রয়োজন। এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রদীপ মানিক হয়তো বুঝতে পারছেন যে তিনি কোন প্রসঙ্গে কথা বলতে চেয়েছেন এবং কেন বলেছেন। অবশ্যই আমরা প্রদীপ মানিক যে কথা বলেছেন যে কোনো একটা দেশের সংখ্যালঘু যারা রয়েছেন, সংখ্যায় কম যারা রয়েছেন, তাদেরকে রক্ষা করা একটা রাষ্ট্রের দায়িত্ব। এবং বাংলাদেশ যে কাজটা করছে, ভারতবর্ষ ত্রিপুরা যেন সেই পথে না এগোয়, এবং এদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের যেন কোথাও ক্ষতি না হয়, কোনো ষড়যন্ত্রের শিকার না হন, সেই দায়িত্বটা কিন্তু আমাদের এবং রাষ্ট্রের। এটা কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং সেই আন্দোলনটা হবে, লড়াইটা হবে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে সেই লড়াইটা চালাতে হবে। এবং বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে ইট মারলে কিন্তু পাটকেল খেতে হবে। এবং রাজনৈতিক কূটনৈতিকভাবে কিন্তু বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে হবে, এটাই কিন্তু হচ্ছে প্রদীপ মানিকের বার্তা। এবং সরকার যেন সেক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করে, এটার আবেদন কিন্তু তিনি জানিয়েছেন। অবশ্যই এই বিষয়গুলি নিয়ে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এবং যারা আমাদেরকে দেখেন, আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।